এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে 10 টাকার বিরিয়ানি। তো চলো বন্ধুরা দেখে আসি 10 টাকার বিরিয়ানির গল্পটি। গ্রামের পাশেই যে জঙ্গল ছিল সেই জঙ্গলে একটি জাদুকরনী বাস করত। সেই জাদুকরনীর কাছে একটি মুরগি ছিল। সেই মুরগি প্রত্যেকদিন অনেক খাবার ওর মুখ দিয়ে বের করে জাদুকরনীকে দিত। জাদুকরনী খুব ভালো ছিল, তাই উনি গ্রামের মানুষকেও খুব সাহায্য করত। একদিন জাদুকরনী গ্রাম দিয়ে ঘুরছিল, তখন দেখলো একটি রেস্টুরেন্টের মালিক কিছু গরিব ছেলে মেয়েকে মারধর করছে। তোদের কত বড় সাহস, তোরা আমার কাছে এসেছিস বিরিয়ানি চাইতে? হ্যাঁ ঠিকই তো, আমার রেস্টুরেন্টে এসেছিল খাবার চাইতে। এই গরিবগুলোকে খাবার দিলে আমরা কিভাবে ব্যবসা করব? দেখুন, আমরা কিছুই খাইনি সারাদিন, কিছু একটা দিন আমাদেরকে। আরে মারো তো ওদেরকে, কথা কম বলো। এরপর ওরা সবাই মিলে সেই গরিব দুঃখী ছেলে মেয়েগুলোকে মারধর করলো। এটা দেখে জাদুকরনী সেখানে গেল, তারপরে সবাইকে থামালো। তোমরা একটু যদি খাবার দিয়ে দাও তাহলে কি হয়? তুমি আমাদেরকে শেখাতে এসো না, তোমার কাছে তো সব ফ্রিতে খাবার আসে, তুমি মানুষকে বিলাও, আমাদের কাছে জ্ঞান দিতে আসবে না। এরপর জাদুকরনী একটি দোকান দিল। সেই দোকানের নাম ছিল 10 টাকার বিরিয়ানি। সেখানে সব 10 টাকার বিরিয়ানি পাওয়া যেত। গরিবরা এসে ওখানে বিরিয়ানি খেত, আর ধনীরাও সেখানে আসতো, কারণ বিরিয়ানি অনেক টেস্টি ছিল। আরে এই বিরিয়ানি খেতে অনেক মজা। হ্যাঁ ঠিকই বলেছিস, প্রত্যেকদিন এখান থেকেই 10 টাকার বিরিয়ানি খাবো। তোমাদের যার যত লাগে আমাকে বলবে, আমি তোমাদেরকে খাওয়াবো, কোনো সমস্যা নেই। আশেপাশের সব রেস্টুরেন্টের মালিকের লস হতে লাগলো, ওদের রেস্টুরেন্টে কেউ যেতই না। তারপর ওরা সবাই মিলে গুন্ডা ভাড়া করলো। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আজকে ওই জাদুকরনীকে দেখে নিচ্ছি। এরপর ওই গুন্ডারা জাদুকরনীর দোকানের সামনে গেল। তারপর দোকান ভাঙার অনেক চেষ্টা করলো, কিন্তু এটা জাদু দিয়ে বানানো ছিল, তাই দোকান ভাঙেনি। উল্টো ওরা অনেক ব্যথা পায়। তারপর ওরা ওখান থেকে পালিয়ে যায়। দেখুন, এই জাদুকরনীর সাথে পাঙ্গা নিতে যেন না আপনারা, না হলে তো জীবন চলে যাবে, আমরা খুব ব্যথা পেয়েছি। ঠিকই বলেছে, এর সাথে আর আমাদের দুশ্মনী করে লাভ নেই, হাত মিলিয়ে ফেলি। তারপর থেকে ওরা সবাই গরিব দুঃখীদেরকে খাবার দেয়া শুরু করলো। এরপর খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে মধুরিমা নামের একটি মেয়ে ওর নানির সাথে বাস করত। ওরা অনেক গরিব ছিল। মধুরিমার ওর নানি ছাড়া পৃথিবীতে কেউই ছিল না। ওর নানি ওকে অনেক ভালোবাসতো, আর মধুরিমাও ওর নানিকে অনেক ভালোবাসতো। মধু, মধু, কোথায় গেলি তুই? আসছি নানি, এখনই আসছি, এই যে থালা বাসনগুলো গুছাচ্ছি। কি হয়েছে, কিছু লাগবে? এতবার ডাকছো যে? আরে কি আর বলবো, আমি তো বুড়ো অকেজ একটা মানুষ হয়ে পড়েছি, কোনো কাজেই তোকে সাহায্য করতে পারি না। কিছুদিন পরে তোকে বিয়ে দিলে যে কোথা থেকে কি দিব কিছুই বুঝতে পারছি না। ও নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, নাও ওষুধটা খেয়ে নাও। আমি বাড়ির সব কাজ করে দিয়েছি, তারপর আমি কলেজে যাব। এরপরে আমি যে দোকানে কাজ করি সেখানে কাজ শেষে একবারে বাজার করে বাসায় নিয়ে আসবো। কেমন? তুমি খেয়ে দিয়ে শুয়ে থেকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসিস বাসায়। ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। মধুরিমা একটি কলেজে পড়াশোনা করত। কলেজ শেষ করে ও একটি ক্যাফেতে চাকরি করত। সেখানের মালিকটা অনেক ভালো ছিল, উনি মধুরিমাকে খুব আদর করত। মধুরিমা আইসক্রিম খেতে খুব পছন্দ করত, কিন্তু টাকা কম থাকাতে ও বেশি আইসক্রিম খেতে পারত না। ওদের কলেজে একটি বড়লোক মেয়ে ছিল, স্বর্ণালী। স্বর্ণালী অনেক অহংকারী একটি মেয়ে ছিল।
একদিন স্বর্ণালী কলেজে ওর বান্ধবীদের জন্য আইসক্রিম নিয়ে আসলো। নে, তোরা যে যত পারিস খেয়ে নে। আমার বাবা আমাকে আজকে অনেক টাকা দিয়েছে, তাই এগুলো আমার তরফ থেকে তোদের জন্য। ঠিক আছে স্বর্ণালী, আমরা এখনই খাচ্ছি। এগুলো সব মধুরিমা দেখলো। এরপর ও আইসক্রিম খেতে আসলো। আহা, তুই আইসক্রিম খাচ্ছিস কেন নোংরা হাত দিয়ে? কেন স্বর্ণালী, তুই তো বললি সবার জন্য আজকে আইসক্রিম তুই এনেছিস। আমি একটাই খাবো, বেশি খাবো না। তোকে আমি বলেছি খেতে, বা তুই কি আমার বান্ধবী? আমি আমার বান্ধবীদেরকে খাওয়াচ্ছি, তোকে না। দেখ স্বর্ণালী, আমার আইসক্রিম অনেক ভালো লাগে, অনেকদিন হয়েছে খেতে পারছি না। এটা তো আমার দেখার বিষয় না তুই খেতে পারিস কি না পারিস। এখন এখান থেকে চলে যা, না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। মধুরিমা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। একটা আইসক্রিমই তো খেতে চেয়েছিলাম, আর কি চেয়েছিলাম? এরকম ব্যবহার না করলেও পারতো। বড়লোক হয়েছে বলে কি আমাদের গরিবদের কোনো মান সম্মান নেই? ওই দিন মধুরিমার মন এত খারাপ ছিল, ও বাসায় গিয়ে ঠিক মতো খেতেও পারলো না। কি হয়েছে মধু, খাচ্ছিস না কেন? তোর কি শরীর খারাপ করেছে নাকি? বল আমাকে। না নানি, কিছুই হয়নি। তুমি আমাকে নিয়ে মিছে মিছে এত চিন্তা করো না। কি চিন্তা করব না? তোর চোখ বলছে তুই আমাকে মিথ্যে বলছিস। বল মধু, কি হয়েছে তোর? এরপর মধুরিমা ওর নানিকে সবকিছু খুলে বলল। ওর নানি সবকিছু শুনে অনেক খারাপ লাগলো। তোর সাথে এরকম কি করেছে? তুই কালকে সকালে প্রস্তুত থাকবি, এক জায়গায় তোকে আমি নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু কোথায়? এটা তুই কালকে সকালেই দেখতে পারবি। এরপর মধুরিমার নানি সকালবেলা ওকে একটি নদীর পাড়ে নিয়ে গেল। নে, ওঠ এই নৌকাতে এখন। কোথায় যাবো আমরা এই নৌকাতে করে? মাছ ধরবে? না, মাছ ধরবো না, তুই শুধু নৌকাতে উঠ। এরপর ওরা দুজন নৌকাতে উঠলো। তারপর ওরা অনেক দূর যেতে লাগলো। যেতে যেতে এক পর্যায়ে নদীর একটা কিনারায় চলে আসলো। এবার নাম এখানে। তারপর ওরা নেমে একটু সামনে হেঁটে গেল। আমার অনেক শরীরটা খারাপ লাগছে, তাই আমি তোকে এখানে নিয়ে আসতে পারিনি আগে। এখনো আমার লাগছে। আমি একটু গুহার ভিতরে যে বিশ্রাম করি। একটু পরে এখানে আইসক্রিমের বৃষ্টি পড়বে। মাসে একবার করেই যে কেউ এই বৃষ্টিতে ভিজতে পারবে, আর একটি জাদুর আইসক্রিম নিতে পারবে, আর একটা ইচ্ছাই পূরণ করতে পারবে। তুই আইসক্রিমের বৃষ্টি হলে একটা আইসক্রিমই নিবি, আর একটা ইচ্ছাই পূরণ করে ফেলিস। ঠিক আছে নানি, তুমি যাও তাহলে, তুমি বিশ্রাম করো। এরপর ওর নানি ওই গুহার ভিতরে গেল। তারপর উনি একটু বিশ্রাম করতে লাগলো। এদিকে মধুরিমা অপেক্ষা করতে লাগলো কখন আইসক্রিমের বৃষ্টি হবে। হঠাৎ করে আইসক্রিমে অনেক জোরে বৃষ্টি পড়লো। অনেক আইসক্রিমই নিচে পড়লো। মধুরিমা একটি আইসক্রিম হাতে নিয়ে ওটা খেলো। আমি চাই আমার নানি অনেক সুস্থ হয়ে পড়ুক। আমি ওনার সুস্থতা কামনা করি, ওনার যেন আগের মতো অনেক শক্তি থাকে। কিছুক্ষণ পর ওর নানি বের হলো। চল মধুরিমা, আমার শরীরটা এখন অনেক ভালো লাগছে। দেখ, আমার কথাও কেমন যেন কেটে কেটে আসছে না। বুঝলাম না, আগে তো এরকম কিছু হয়নি। তুই কি চেয়েছিলি আইসক্রিমের বৃষ্টির কাছে? এরপর মধুরিমা ওনাকে সবকিছু খুলে বলল। ওর নানি অনেক খুশি হলো। তারপর ওরা বাড়িতে ফিরে গেল। 1 মাস পরে মধুরিমা একা আবার ওই নদীর পাড়ে এলো। এরপর আবার আইসক্রিমের বৃষ্টি হলো। এবার মধুরিমা একটি আইসক্রিমের দোকান ছিল। ওই আইসক্রিমের দোকানের আইসক্রিম বিক্রি করে ওরা আস্তে আস্তে অনেক বড় লোক হলো। ওদের একটি বড় বাড়ি হলো। কি ব্যাপার, এত বড় লোক হঠাৎ করে ওরা কিভাবে হলো? আইসক্রিমের একটা দোকানই দিয়ে দিয়েছে, আর এত বড় একটা বাড়ি। এরপর একদিন স্বর্ণালী মধুরিমা সব কথা শুনে ফেললো।
তারপর ও নৌকাতে করে ওই নদীর পাড়েতে গেল। হঠাৎ করে আইসক্রিমের বৃষ্টি হলো, কিন্তু ও যখনই আইসক্রিমের কিছু চাইলো, আইসক্রিম ওকে এটা দিল না। উল্টো ও আকাশে উঠতে লাগলো। আরে আমি এরকম আকাশে উঠছি কেন? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি অনেক লোভী একটি মেয়ে, তাই আমরা তোমাকে শাস্তি দিব। এটা শুধু ভালো মানুষদের জন্যই আইসক্রিমের বৃষ্টি হয় আর ইচ্ছা পূরণ করে, তোমার মতো লোভী মানুষের জন্য না। তুমি এখনই এখান থেকে চলে যাবে, না হলে তোমাকে আমরা আরো বড় শাস্তি দিব এরপরে। না না, আমাকে ছেড়ে দেন, আমি আর কোনোদিনও এখানে আসবই না। এরপর স্বর্ণালী ওখান থেকে চলে গেল। তারপর ও সোজা যে মধুরিমার কাছে মাফ চাইলো। মধুরিমা ওকে মাফ করে দিল। তারপর মধুরিমা খুশি খুশি থাকতে লাগলো। সুন্দরপুর নামের গ্রামে পুতুল নামের একটি মেয়ে বাস করত। পুতুলের মা ছিল না, তাই ওর বাবার সাথে থাকতো। ওর বাবা নদী থেকে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করত। একদিন হঠাৎ করে অনেক ঝড় হলো। সেই ঝড়ে পুতুলের বাবা মারা গেল। তারপর পুতুল দিশেহারা হয়ে গেল। বাড়িতে তো একটা টাকা করি কিচ্ছু নেই, কি খাবো আমি, কি দিয়ে সংসার চালাবো? এরপর পুতুল ঠিক করলো ও মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে কাজ করবে। তারপর ও গ্রামের একটি বাড়িতে গেল কাজের সন্ধানে। কাকি, আমাকে কি তোমার বাড়িতে কাজ করতে দিবে? আমি সব কাজ করে দিব, তুমি শুধু আমাকে খাবারটুকু দিও, টাকাও আমার তোমার বাড়ি থেকে লাগবে না। তুই বললি আর আমি তোকে কাজ দিয়ে দিব? তুই একটা অলক্ষী, হওয়ার পরেই তোর মাকে গিলে খেয়েছিস, এখন আবার বাবাকেও খেয়েছিস। আমি এরকম অলক্ষী মেয়েকে আমার বাড়িতে ঠাঁই দিতে পারবো না। যা যা, এখান থেকে যা। এরপর আর গ্রামের কেউই পুতুলকে কাজ দিল না। সেই গ্রামে জনি নামের একটি ছেলে বাস করত। জনি মন থেকে খুবই ভালো একটি ছেলে ছিল। একদিন জনি দেখলো পুতুল একটি গাছের নিচে বসে আছে। পুতুল, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো যে? কি আর বলবো জন, দুদিন হয়ে গেছে কিছুই খাই না, কেউ আমাকে কাজও দেয় না। এটা শুনে জনির খুবই খারাপ লাগলো। তুমি তোমার বাড়িতে যাও, আমি আসতেছি। এরপর জনি ওর বাড়িতে গেল, যে ওর মাকে বলল, মা, কিছু খাবার প্যাকেট করে দাও তো। কেন জনি, কোথায় নিয়ে যাবি খাবার? কে খাবে? আমার একটা বন্ধু শহর থেকে এসেছে, ওর জন্য খাবার নিয়ে যাব। জনির মা ওকে খাবার প্যাকেট করে দিল। এরপর জনি নিয়ে যে ওইটা পুতুলকে দিল। পুতুল সেই খাবার খেলো, কিন্তু পুতুল জানতো না জনির মা কিছুই জানে না। এরপর পুতুল ওই বাসন কাসন ওদের বাড়িতে ফেরত দিতে গেল। কিরে, তুই এগুলো কোথায় পেলি? কাকিমা, আপনারাই তো কালকে আমার জন্য খাবার পাঠিয়েছিলেন, তাই আমি এগুলো নিয়ে আসলাম। তখনই জনিও ওখানে চলে আসলো। কি রে নালায়েক ছেলে একটা আমার, তুই এই মেয়েকে কেন সাহায্য করতে গিয়েছিলি? পুরো গ্রামের মানুষ ওকে সাহায্য করে না, তোকে যেন আর কোনোদিন আমি না দেখি ওর সাথে মিশতে। ও একটা অসহায় মেয়ে, তুমি কেন এরকম করছো ওর সাথে? এরপর জনির মা ওকে একটি থাপ্পড় মারলো। তারপর ওকে ঘরের ভিতরে যেতে বলল। এই শোন অলক্ষী মেয়ে, তোকে যেন আর কোনোদিন না দেখি আমার ছেলের আশেপাশে আসতে। তোর খবর আছে, আমার ছেলের আশেপাশে দেখলে একদম মেরে ফেলবো। তারপর পুতুল ওখান থেকে চলে গেল। ওর আর বাঁচার কোনো ইচ্ছাই ছিল না। এই মেয়ে, এটা তুমি কি করছো? এদিকে এসো। তারপর পরি পুতুলকে বাঁচালো। কি হয়েছে তোমার? তোমার জীবনটা কত মূল্যবান, তুমি এরকম করতে গেলে কেন? পরি, আমার আর বাঁচার কোনো ইচ্ছেই নেই, আমি অলক্ষী, আমার কেউ নেই, আমার বাবা মা সবাইকে নাকি আমি খেয়ে ফেলেছি। এরপর পরীর ওর কথা শুনে অনেক খারাপ লাগলো। তারপর পরি ওকে একটি কটন ক্যান্ডির ঘর করে দিল। এই বাড়িতে আজকে থেকে তুমি থাকবে, এটা তোমার জাদুর কটন ক্যান্ডির ঘর। তারপর থেকে পুতুল ওই বাড়িতেই থাকতো। আস্তে আস্তে পুতুলের অনেক উন্নতি হলো। একদিন জনির মা চিন্তা করলো ওর ঘরে পিঁপড়ে ঢেলে দিবে। তারপর উনি রাতে পিঁপড়ে ঢালতে গেল।
তখনই উল্টো পিঁপড়েগুলো ওনাকে কামড়াতে লাগলো। ওরে বাবারে, ওরে বাবারে, চুলকি আমার গাটাও ছিলে যাচ্ছে, ওরে বাবারে, ওরে বাবারে। এরপর পুতুল এসে ওনাকে বাঁচালো। তারপর উনি পুতুলের কাছে মাফ চাইলো। পুতুল, আমাকে মাফ করে দে, আমি আমার ছেলের সাথে তোকে বিয়ে করাতে চাই। তোর মতো পুত্রবধূ আমি কোনোদিনও পাবো না, তুই হ্যাঁ বল। কিছুদিন পর পুতুলের সাথে জনির বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে সায়ন্তিকা নামের একটি মেয়ে বাস করত। সায়ন্তিকা একটি কলেজে পড়াশোনা করত। ও দেখতে অনেক সুন্দরী ছিল। একদিন কলেজ শেষ করে সায়ন্তিকা আর ওর বান্ধবী রূপালী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে ওরা একটি চকলেটের দোকান দেখতে পেল। এই রূপালী, চল না চকলেট খাই। আরে কি বলছিস, বাসায় যাই, বাসায় যেয়ে কিছু খেয়ে নিব। না না, চল না, অনেকদিন চকলেট খাই না, কত ভালো ভালো চকলেট মনে হচ্ছে, চল ওখান থেকে চকলেট খেয়ে নেই। এরপর ওরা দুইজন চকলেটের দোকানে গেল, যে ওখান থেকে চকলেট কিনলো। কেনার সাথে সাথেই সায়ন্তিকা ওখানেই চকলেট খেতে লাগলো। আরে তুই এখানেই খাওয়া শুরু করে দিলি? আরে আর থামতে পারছি না, আমার অনেক খেতে ইচ্ছে করছে চকলেট। এরপর সায়ন্তিকা বাড়ির জন্য কিছু চকলেট কিনে তারপরে বাসায় গেল, যে ওর ঘরে বসে বসেও চকলেট খেতে লাগলো। শানু, শানু, খাবি না? আয় খেতে আয়। মা, আমি চকলেট খেয়ে ফেলেছি অনেক, এখন একদম ক্ষুধা লাগছে না। কি বাচ্চাদের মতো চকলেট খাচ্ছিস? তোর কি এখন বয়স আছে চকলেট খাওয়ার? ন্যাকামো করিস না, খেতে আয়। মা, সত্যি ক্ষুধা নেই, আমি একটু পরেই খেতে আসছি। একটু পরে আসলে আর খাবার পাবি না, এক্ষণ আয়, আর চকলেট খাওয়া বন্ধ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আসছি, আর বলতে হবে না। এই দোকানে চকলেটগুলো এত মজা না, এগুলো খাওয়া আমি ছাড়তেই পারছি না, আমার খুব খেতে ইচ্ছে করে এই চকলেটগুলো। আস্তে আস্তে সায়ন্তিকা চকলেটের নেশা হয়ে গেল। ও দিনে দুপুরে রাতে শুধু চকলেটই খেত। একদিন সায়ন্তিকা চকলেট কিনে বাড়িতে যাচ্ছিল, তখন রাজ নামের একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে ও সব চকলেট নিচে পড়ে গেল। কি চোখে দেখেন না? এরকম করে আমার সবগুলো চকলেট ফেলে দিলেন। জানেন এগুলো কত মজার চকলেট, কত দামি চকলেট? আরে ভাই, কি আপনি এরকম বোকার মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, কি পেয়েছেনটা কি? রাজ ওর দিকে বোকার মতোই তাকিয়েছিল। এরপর সায়ন্তিকা ওকে একটি ধাক্কা মারলো। ধাক্কা মেরে ওখান থেকে চলে গেল। রাজ ওর দিকে বোকার মতোই তাকিয়েছিল। পরদিন যখন সায়ন্তিকা কলেজ থেকে বাড়ি ফিরছিল, তখন রাস্তায় রাজ ওর জন্য দাঁড়িয়েছিল। দাঁড়াও, এই যে এটা এটা তোমার জন্য, এটা নাও। আসলে তুমি দেখতে এত সুন্দর, আমার মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি, আমি তোমাকেই দেখছিলাম শুধু। ওইটার ভিতরে চকলেট ছিল। সায়ন্তিকা চকলেট পেয়ে অনেক খুশি হলো। ওয়াও, কতগুলো চকলেট, আমি সবগুলো চকলেট খাবো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সায়ন্তিকা ওখানেই চকলেট খাওয়া শুরু করে দিল। বাড়ি যেয়ে খেতে পারো তুমি চকলেটগুলো, আমাকে নাম যদি বলতে তোমার। ও সরি, আমার নাম সায়ন্তিকা। আমি রাজ। আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ অবশ্যই। তারপর সায়ন্তিকা ওর নাম্বার রাজকে দিল। এরপর প্রায়ই ওরা কথা বলতো, তারপর দেখাও করতে যেত। তুমি যে আমাকে কত মজার মজার চকলেট দাও, ওগুলো খেয়ে আমার আরো চকলেটের নেশা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কি খাবে বলো? চকলেট খাবো। এটা কি বলছো? আমরা রেস্টুরেন্টে এসেছি সায়ন্তিকা, অন্য কিছু খাও। না, আমি চকলেটই খাবো। দেখো, একটা সিরিয়াস কথা আজকে বলবো। আমার মা কালকে তোমাকে দেখতে আসছে, আমি সবকিছু বলেছি আমাদের কথা মাকে। আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো, আমি আমার মাকে বলে দিব। এরপর সায়ন্তিকা ওর মাকে রাজের ব্যাপারে সবকিছু বলল।
পরদিন রাজের মা সায়ন্তিকাকে দেখতে এলো। তখন সায়ন্তিকা চকলেট খাচ্ছিল। মনে হচ্ছে এটা আপনাদের ছোট মেয়ে, এই সুন্দর চকলেট খাচ্ছে। বড় মেয়েকে ডাক দেন, ওকেই তো আমরা দেখতে এসেছি। মানে মা, ওই সায়ন্তিকা। রাজের মা অবাক হয়ে পড়ল। দেখো, তুমি এরকম চকলেট খাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আন্টি, আমি চকলেট খেতে খুব পছন্দ করি। আমি চকলেট প্রত্যেক দিন খাই, অনেক চকলেট খাই। অতিরিক্ত চকলেট খাওয়ার কারণে সায়ন্তিকার দাঁতগুলো কেমন জানি হয়ে গিয়েছিল। এটা রাজের মার একদমই ভালো লাগলো না। দেখো, আমি এমন কাউকে আমার ঘরের বউ করতে চাই যে নাকি আমার ঘর সামলাবে, আমাকে দেখবে, আমার ছেলেকে দেখবে। যে চকলেট খায় সারাদিন, তার সাথে বাপু আমি আমার ছেলেকে বিয়ে করাতে পারবো না। আর তোমার দাঁতগুলো কেমন নষ্ট হয়ে গেছে। না না, এই মেয়ের সাথে আমি আমার ছেলেকে বিয়ে করাতে পারবো না। এটা বলে রাজের মা ওখান থেকে উঠে চলে গেল। মা, কথা শুনো মা, তুই আমার সাথে আসবি নাকি আসবি না? এরপর ওরা ওখান থেকে চলে গেল। একদিন রাজ সায়ন্তিকার সাথে দেখা করলো। দেখো, তোমাকে চকলেট ছাড়তে হবে, নয়তো আমাকে ছাড়তে হবে। মা চকলেট না ছাড়লে তোমাকে কোনোদিনও আমার বউ করবে না। বলে, এই বউ তো চকলেট পাগল বউ, একে আমি কিভাবে ঘরে আনি? এগুলো শুনতে শুনতেই হঠাৎ করে সায়ন্তিক মাথা ঘুরিয়ে পড়ে গেল। তারপর রাজ ওকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার ওকে দেখে বলল, দেখেন, ওনার সুগার অনেক বেড়ে গেছে, তাই এরকমটি হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি। আর শোনো, তোমাকে বলছি, চিনিযুক্ত মিষ্টি কোনো খাবারই খেতে পারবে না তুমি এখন থেকে। এই বয়সে সুগার এত বেড়ে গেছে, 2 দিন পরে তো হার্ট অ্যাটাক করবে। কত সমস্যা হতে পারে, কত রোগ হতে পারে জানো? আর দাঁতগুলোও তো নষ্ট করে ফেলেছো। কি কি খাও এত? মানে কিছুই খাই না এরকম। কি কিছু খাও না? সারাদিন চকলেট খেতে থাকো, এটা বলো ডাক্তার বাবুকে। দেখো, এত চকলেট খেলে 2 দিন পরে মরবে, আমি সত্যি বলে দিচ্ছি। না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমার তো বিয়েও হয়নি। আমি আর চকলেট খাবো না, আমি কোনোদিন আর চকলেট খাবো না। আমি চকলেট ছেড়ে দিব, আমি মরতে চাই না। তারপর আস্তে আস্তে সায়ন্তিকা চকলেট খাওয়া ছেড়ে দিল। ও আস্তে আস্তে 1-2টো করে চকলেট ছাড়লো, তারপর পুরো চকলেট খাওয়াই ছেড়ে দিল। এরপর ওরা সায়ন্তিকার দাঁতের চিকিৎসা করলো। ওর দাঁতগুলো আবার আগের মতো হয়ে গেল। কিছুদিন পর ওদের বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা 10 টাকার বিরিয়ানির গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।